আমরা ছোটবেলায় কি দেখতাম? ছোটবেলায় আমরা যখন কান্নাকাটি করতাম বা যে কোনো বাচ্চা ছেলে বা মেয়ে যদি কান্নাকাটি করে, বড়রা একটা লজেন্স বা একটা ললিপপ তাদের হাতে দিয়ে বলে, দেখো কেঁদো না, একদম কেঁদো না, এই দেখো তোমার জন্য একটা লজেন্স এনেছি, লজেন্সটা খেয়ে নাও, ভালো করে থাকো, সোনা ছেলে সোনা মেয়ে হয়ে থাকো, তাহলে এরপর তোমাকে আবার আরেকটা লজেন্স দেবো। দুষ্টুমি করো না, কিন্তু দুষ্টুমি করলে খুব মার খাবে। আমাদের পশ্চিমবঙ্গের বাজেট বেরিয়েছে আজ, আপনারা সকলেই জানেন। আপনারা জানেন আমাদের রাজ্যের রাজধানী কলকাতার বুকে কিছুদিন আগেই আশা কর্মীরা বিরাট বড় একটি বিক্ষোভ দেখিয়েছেন এবং তাদের বেশ কিছু দাবি ছিল। তাদের মজুরি ন্যূনতম 15,000 টাকা করতে হবে, কিস্তিতে টাকা দিলে হবে না, পাওনা দিতে হবে তাদের একসঙ্গে, তাদের মাতৃত্বকালীন ছুটি বা মেটার্নিটি লিভ দিতে হবে, তাদের মোবাইলের ইন্টারনেটের যে খরচ সেই খরচটাও কিন্তু সরকারের তরফ থেকে দিতে হবে। এরকম একাধিক দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছেন। এবার আজকের বাজেটে সেই আশা কর্মীদের জন্য কি করা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন কথা বলছিলেন বাজেট নিয়ে, তখন তিনিও কিন্তু আশা কর্মীদের কথা বলতে একটা বেশ দীর্ঘ সময় ব্যয় করেছেন, কিন্তু এক্স্যাক্টলি তাদের দেওয়াটা কি হয়েছে? কথা তো তাদের নিয়ে অনেকই বলা হচ্ছে। জানা যাচ্ছে যে তাদের মজুরি বাড়ানো হচ্ছে 1,000 টাকা এবং এপ্রিল মাস থেকে অন্যান্য সরকারি কর্মচারীরা যেরকম মাতৃত্বকালীন ছুটি পান, সেই রকমই 180 দিনের মাতৃত্বকালীন ছুটি আশাকর্মীরাও পাবেন। কিন্তু বাকি যে দাবিগুলো ছিল সেগুলো বাদ দিন। আপাতত এই যে এটা দিলাম, 1,000 টাকা তোমাদের এই যে মজুরি বাড়িয়ে দিলাম, এইটা নিয়ে তোমরা খুশি থাকো, পরে আমরা আবার হিসেব করব। কোনো দুষ্টুমি করো না কিন্তু। আশাকর্মীরা 5,250 টাকা করে পাচ্ছিলেন, এইবার 1,000 টাকা বেড়ে তারা 6,250 টাকা করে পাবেন। এটাই তারা পেয়েছেন বাজেট থেকে। এই একই পলিসি সিভিক ভলেন্টিয়ারদের জন্য, এই একই পলিসি প্যারা টিচারদের জন্য, এই একই পলিসি অঙ্গনবাড়ি কর্মীদের জন্য সবার টাকার পরিমাণটা 1,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে কিরকম জানেন তো, পল্টুদাকে একটা ছেলে এসে বলছে যে আরে পল্টুদা, তোমার জন্য আমি এত কাজ করছি, এত খাচ্ছি, এদিকে তুমি আমাকে টাকা দিচ্ছ না। টাকার কথা বললেই তোমার মুখ দিয়ে কিন্তু একেবারে রাগ কাটছে না। পল্টুদা বলছে না না, একদম রাগ করিস না, দেখ তোকে তো আমি কত ভালোবাসি, তোকে আগলে আগলে রাখি, তুই কি বলছিস এসব কথা? না না পল্টুদা, কথায় চিড়ে ভিজবে না, তুমি টাকা দাও। পল্টুদা তখন কি করবে, পকেট থেকে 1,000 টাকা বের করে বললো, এই নে, এইটা আপাতত রাখ, দেখ এটা রাখ, এরপরে আমরা আবার হিসেবে বসবো। তুই তো আমার কাছের মানুষ, তুই এরকম কেন করছিস বল? তুই ভালো করে কাজকর্ম কর, ভালো করে পোস্টার লাগা, তারপর আমরা যখন আবার এসে যাব তখন আবার হিসেবে বসবো, তুই আপাতত এটা রাখ। কিন্তু এভাবে বললে হবে না। আজ প্রথমেই আমরা দেখলাম যে ডিএ মামলার ফাইনাল যে রায় সেটা ঘোষণা করলো সুপ্রিম কোর্ট, তারপর বাজেট পেশ হলো, ঘটনার ঘনঘটা আজকের দিনটা জুড়ে। কিন্তু আমি সব থেকে বেশি খুশি হয়েছি আজ অমিত মিত্রকে দেখে। অমিত মিত্র মহাশয়, তিনি প্রায় 80 বছরের একজন মানুষ, 80 বছর প্রায় হতে চললো তার। সেই 2011 থেকে পশ্চিমবঙ্গের দৌলতে এপাং ওপাং ইকোনমিক্স যেটা শুরু করেছেন সেটা এখনো তিনি চালিয়ে যাচ্ছেন। 100 বছর হয়ে যাবে, এরপর 100 বছর তিনি বাঁচুন, তিনি দীর্ঘজীবী হন। আমাদের সরকারের তরফ থেকে তার জন্য একটা স্ট্যাচু করে দেওয়া হবে কিনা কেই বা জানে। যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গের বাজেট বেরোলো। এবার বাজেটের পর সাধারণত অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন থাকে, মানে সাংবাদিকরা প্রশ্ন করবেন, বিষয়টা বুঝে দেবেন, আচ্ছা এই প্রকল্পটার ব্যাপারে যদি আরেকটু কিছু বলেন, বা এই প্রকল্পটা কেন আনলেন, এই ইকোনমিক্সের ব্যাপারটা সম্পর্কে আপনি কি মনে করছেন, ফিসকাল ডেফিসিট, এটা ওটা বিভিন্ন জিনিস অর্থমন্ত্রী বলবেন। কিন্তু আমাদের রাজ্যের যিনি অর্থমন্ত্রী, তিনি রয়েছেন শুধুমাত্র রিডিং পড়ার জন্য। আপনি দেখবেন স্কুলে অনেক সময় না প্রজেক্ট করতে দেওয়া হয়, গ্রুপ প্রজেক্ট। এবার সেখানে একটা ছেলে বা মেয়ে থাকে যে কোনো কাজ করে না, রিসার্চ করে না, লেখে না, ছবি আঁকে না, কিচ্ছু করে না। তার কাজ হচ্ছে সবটা হয়ে যাওয়ার পর শিক্ষক বা শিক্ষিকার সামনে দাঁড়িয়ে গোটা জিনিসটা পড়া, সে দাঁড়িয়ে পড়বে, প্রেজেন্ট করবে। আমিও ছোটবেলায় দুর্ধর্ষ রিডিং পড়তাম। তো আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি রয়েছেন, তাকে রাখাই হয়েছে পড়ার জন্য। পড়া হয়ে গেছে, বেশ, তাহলে টাটা বাই বাই। এবারে তারপরে অর্থমন্ত্রীর জায়গায় আমরা দেখলাম যে অমিত মিত্র এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরা কথা বললেন, তাদের যা যা বলার তারা সামনে রাখলেন। খুবই আবেগপ্রবণ ব্যাপার স্যাপার। একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় খুবই আবেগপ্রবণ হয়ে বলে ফেললেন যে অমিত দার তো ভারতের অর্থমন্ত্রী হওয়ার কথা ছিল। কিন্তু যাই হোক, পাশে অমিত মিত্র বসে আছেন, তার মুখে একটা ছোট্ট সলজ্জ হাসি, খুবই মডেস্ট একজন মানুষ, সেই রকম হাসি আমরা দেখতে পেলাম। ঐশ্বরিক ব্যাপার স্যাপার আর কি। যাকে ছাড়ুন, সেখান থেকে বরং আমরা একটু জাগতিক বিষয়ে এবার ফিরে আসি। আমরা আসি ডিএ এর কথায়। আজকের বাজেটে ঘোষণা করা হয়েছে ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হলো। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা আজ সামনে এসেছে তাদের বাজেটে। এবার দেখুন, আমাদের রাজ্যের যে রাজ্য সরকারি কর্মচারীরা যারা এতদিন ধরে ডিএ এর জন্য অপেক্ষা করে রয়েছেন, লড়াই করছেন, আন্দোলন করছেন, এটা শুনে তারা বলতেই পারেন আমাদের রাজ্য সরকারকে উদ্দেশ্য করে যে আপনি থামুন, বরং ওই 4% আপনি আপনার কাছে রাখুন। আপনি বরং সুপ্রিম কোর্ট যে কথাটা বলে দিয়েছে, ডিএ নিয়ে যে নির্দেশ রাজ্য সরকারকে অলরেডি দিয়েছে, সেটা পালন করে আমাদের বকেয়া টাকাটা মিটিয়ে দিন। কারণ আপনার কাছে চাইতে চাইতে এবং এই গল্প গাছা শুনতে শুনতে আমরা ক্লান্ত।
আজ এতদিন ধরে যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পর নিশ্চয়ই তারা বেশ উদ্দীপ্ত হয়েছেন, তারা নিশ্চয়ই আনন্দিত হয়েছেন। আমি একেবারেই তাদের হতাশ করতে চাই না, কিন্তু সত্যিটা না আসলে একদম নিম পাতার মতো হয়। দেখুন, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত নির্দেশ দেওয়া হয়েছে যে এই ডিএ যেটা বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের, তার 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে, ইমিডিয়েটলি এই টাকাটা মিটিয়ে দিতে হবে। বাকি যে 75% রয়েছে সেটা কিভাবে দেওয়া হবে, কত ভাগে দেওয়া হবে, প্রত্যেক ভাগে কত টাকা করে ছাড়া হবে, সেই সমস্ত কিছু ভেবে চিন্তে দেখার জন্য, ঠিক করার জন্য একটা কমিটি তৈরি করার কথা বলা হয়েছে। এই কমিটি ঠিক করবে যে কতগুলো কিস্তিতে এই 75% টাকা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে পৌঁছানো হবে, প্রত্যেক কিস্তিতে কত টাকা করে দেওয়া হবে। এইবার এইখানে কি ঠিক হচ্ছে না হচ্ছে সেটা মোটামুটি মার্চ মাসের মধ্যে আদালতকে জানাতে হবে, এবং এই যে 75% টাকা কতগুলো ভাগে দেওয়া হবে সেটা ঠিক করার পর প্রথম ভাগের টাকাটা 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। অর্থাৎ 25% ডিএ অবিলম্বে দিয়ে দিতে হবে যেটা বকেয়া রয়েছে, বাকি 75% কতগুলো ভাগে দেওয়া হবে সেটা এই কমিটি ঠিক করার পর তার প্রথম ভাগের প্রথম কিস্তিটা 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। এবং তারই সঙ্গে কতদূর কি কাজ এগোলো না এগোলো সে সম্পর্কে এপ্রিল মাসে আবার রাজ্যকে জানাতে হবে, সুপ্রিম কোর্টকে, যে তারা কি ঠিক করেছে, কিভাবে কি বিষয়টা এগোবে। এই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ। এবার এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, তৃণমূল কংগ্রেসের যে সরকার, যাদের জন্য এই আদেশ বা নির্দেশ সামনে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাদের ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন, ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে এটা বিশ্বাস করতে যথেষ্ট কষ্ট হয় যে রাজ্য সরকার খুব সোনামুখ করে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সমস্তটা মেনে একদম ঠিকঠাক এই সমস্ত টাকা পয়সা দিয়ে দেবেন। কেন এই কথা বলছি? প্রথমত আমাদের রাজ্যের সরকারের কাছে, বর্তমান রাজ্য সরকারের কাছে একটা অসম্ভব শক্তিশালী ঢাল রয়েছে, আর সেটা হচ্ছে এই মুহূর্তে তারা আদালতের কাছে গিয়ে বলবে মার্চ মাসে যে দেখুন আমাদের কাছে তো এখন টাকা পয়সা নেই, তার কারণ আমরা তো অন্তর্বর্তী বাজেট করে দিয়েছি, এখন তো পূর্ণাঙ্গ বাজেট করতে পারবো না, আর যেটুকু যা ছিল আমরা অন্তর্বর্তী বাজেটে অ্যালোকেট করে দিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি। আমাদের তো এই যে ডি এর জন্য 25% টাকা যেটা বরাদ্দ করতে হবে সেটা তো আগে থেকে ধরা ছিল না, তাহলে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনের পরে নতুন যে সরকার আসবে তারা এসে বিষয়টা দেখবে, অতএব এইটুকু সময় তো আমাদের দিতেই হবে। নতুন সরকারে যদি আমরাই আসি আমরাই দেখবো, যদি পুরনো অন্য কেউ সরকার আসে তাহলে তারা দেখবে। কিন্তু এখন এই ভোটের বাজারে আমাদের পক্ষে তো কিচ্ছু করা সম্ভব নয়, কারণ আমাদের কাছে যেটুকু যা ছিল সবটাই আমরা অ্যালোকেট করে দিয়েছি অন্তর্বর্তী বাজেটে। এটা আমরা আগে থেকে প্রিপেয়ার করে রাখিনি এবং এই ভোটের মধ্যে আমরা প্রিপেয়ার করতেও পারবো না। প্রথম এইটা। দ্বিতীয়ত, এই যে কমিটি তৈরি করা হয়েছে যারা পুরোটা ওভারসি করবেন এবং যারা এটা দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করে যে কতগুলো ভাগে 75% টাকা দেওয়া হবে, কত টাকা করে দেওয়া হবে, সেই কমিটি নিয়ে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে অভিযোগটা তোলা হবে সেটা হচ্ছে, দেখুন কমিটি যে কথা বলছে তার সঙ্গে তো আমরা আমাদের কথা মেলাতে পারছি না, আমরা কিছুতেই এক সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না, পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি নেই কমিটিতে, তাহলে সেই কমিটি আমাদের কথা কি করে বুঝবে, কিছুতেই হচ্ছে না, তাহলে নতুন একটা কমিটি তৈরি করা হোক এবং তার জন্য তো সময় লাগবে, অতএব আমাদের আরেকটু সময় দিন। তাহলে এইভাবে কিন্তু বিষয়টা ঝুলিয়ে রাখার এখনো যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথা বলেছেন এই ডিএর রায় সম্পর্কে, তাতে কিন্তু এটার খানিকটা ইঙ্গিত পাওয়া যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখুন আমি রায়ের কপি এখনো হাতে পাইনি, পড়ে দেখতে হবে রায়ে কি বলা আছে না আছে। একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছে, সেই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা রয়েছেন, কিন্তু কোনো পশ্চিমবঙ্গের প্রতিনিধিকে রাখা হয়নি। আমরা আমাদের মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি নিজেদের দিক থেকেও তৈরি করছি, তাদের কাছ থেকে মতামত নিয়েই আমরা এগোবো, সেভাবেই কাজ হবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের পরেই বলছেন যে না না আমি কিন্তু ভোটের জন্য বাজেট করিনি, এটা এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার ঠিক আগেই তাঁরই অঙ্গুলি হেলনে দুটো জিনিস আজকের বাজেটে দেখতে পাওয়া গেল, যেটার মধ্যে একটা এক্সপেক্টেড, আরেকটা যথেষ্ট আনএক্সপেক্টেড। একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। এবার এটাকে আমি বলবো মন্দের ভালো। কেন বলছি? প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যে এই মুহূর্তে নির্বাচনী রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করে এমন কোনো রাজনৈতিক দল নেই যারা ভাতার বিরোধিতা করতে পারবে। সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ করবে না
এবং কেউ করছেও না। যেমন সিপিএম এর তরফ থেকে বলা হয়েছে যে উনি কেন এত কম বাড়িয়েছেন, আরো বেশি দেওয়া উচিত ছিল। গোয়ায় তো উনি 5,000 টাকা প্রমিস করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের মতো একটা প্রকল্প চালু করবেন ক্ষমতায় এলে, আর তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য মাত্র 500 টাকা বাড়ানো হলো কেন? বিজেপিও বহুবার এই কথা বলেছে যে আমরা ক্ষমতায় আসলে ভাতা দেব। শুভেন্দু অধিকারী আজও এই কথাটা বলেছেন। তিনি বলছেন যে আমি আমাদের বিজেপির সংকল্পপত্র কমিটির কনভেনারকে পাশে দাঁড় করিয়ে বলছি, আমাদের বিজেপির সরকার এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে চলে এলে 1 জুনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢোকাবো। অতএব ভাতার অপশন মোটামুটি সবাই দিয়ে রেখেছেন। এখন বাংলার মহিলাদের এটা বেছে নিতে হবে যে টুপটাপ কোন দিকটায় ঝাঁপ তারা দিতে চান। কিন্তু আমি এটাকে মন্দের ভালো কেন বললাম, তার কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আরও বাড়াবেন ভোটের মুখে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 1000 টাকাও বাড়িয়ে দিতে পারেন তিনি, 1500 টাকাও বাড়িয়ে দিতে পারেন, বলা তো যায় না। এবং আপনি যখন জানেন যে ড্যামেজ হবেই তখন যতটা কম হয় ততটাই ভালো। তো সেই কারণেই বললাম 500 টাকা বেড়েছে, সেটা মন্দের ভালো। এইখানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় টুকটুক করে টাকা বাড়াচ্ছেন, 500 টাকা বাড়াচ্ছেন, এইটা কিন্তু একটা রিমাইন্ডার ভোটারদের জন্য, পশ্চিমবঙ্গের মহিলা ভোটারদের জন্য, যে আমি কিন্তু তোমাদের ক্রমাগত টাকা দিয়ে যাচ্ছি, কনস্ট্যান্টলি টাকা দিয়ে যাচ্ছি। আপনি দেখবেন রান্নাঘর বা বাথরুমের কল থেকে মাঝে মধ্যে টিপ 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 করে জল পড়তে থাকে, কনস্ট্যান্টলি পড়তে থাকে। তোড়ে অনেকটা জল পড়ে না, কিন্তু অল্প অল্প করে ওই এক ফোঁটা করে জল কিন্তু পড়তেই থাকে। তো এই কনসিস্টেন্সির রিমাইন্ডার ভোটের আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার মহিলা ভোটারদের উদ্দেশ্যে দিয়ে রাখলেন যে দেখো, অনেকেই বলতে পারে তারা ক্ষমতায় আসলে এত দেবে, অত দেবে, 3,000 দেবে, 5,000 দেবে, আমি অত দিতে পারছি না, আমি তোমাদের বেশি দিতে পারছি না, খুব বেশি বাড়াতে পারছি না, কিন্তু যেটুকু আমি দিচ্ছি সেটুকু কিন্তু আমি কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছি। টুকটুক করে কিন্তু আমি পরিমাণটা বাড়াচ্ছি এবং যেটুকু বাড়াচ্ছি তারপর সেই টাকাটাও কিন্তু তোমাদের আমি অল্প অল্প করে দিয়ে যাচ্ছি। এইটা কিন্তু মাথায় রেখো। অন্যরা এই যে বলছে এক ধাপে 3,000 5,000-এ চলে যাবে, তারা কি আদৌ দেবে এত টাকা ক্ষমতায় আসার পর? এটা কি আদৌ সম্ভব? আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে যাচ্ছি, এটা অবশ্যই করে আরেকটা বার্তা তার ভোটারদের উদ্দেশ্যে। কিন্তু আজকের বাজেটে সব থেকে বেশি চিন্তার বিষয় যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে একটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুরু করেছেন পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য। আপনারা জানেন অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গে এই অভিযোগটা বারবার উঠে আসে যে শাসক দলের ঘনিষ্ঠ হলে তবেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি পাওয়া যায়, শাসক দলের ঘনিষ্ঠ হলে, তৃণমূল কংগ্রেসের পার্টি ক্যাডার হলে তবেই কিন্তু হোমগার্ডের চাকরি পাওয়া যায়, এরাই সব এই চাকরিগুলোতে ঢুকে পড়ে। আজকের বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে যার নাম হচ্ছে যুব সাথী, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 21 থেকে 41 বছরের মধ্যে যে যুবক যুবতীরা রয়েছেন তারা মাসে 1500 টাকা করে পাবেন ভাতা হিসেবে, বেকার ভাতা হিসেবে তারা এই টাকাটা পাবেন। 5 বছর তাদের এই টাকাটা দেওয়া হবে। অর্থাৎ 21 থেকে 41-এর মধ্যে যদি আপনার বয়স হয় এবং আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এই টাকাটা পেতে শুরু করবেন। যে বয়সে আপনি টাকাটা পেতে শুরু করলেন তারপর 5 বছর পর্যন্ত আপনি টাকাটা পাবেন। আর এর মধ্যে যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে কিন্তু আপনার এই ভাতা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে প্রকল্প। কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে এই যে বয়সটা 21 থেকে 41 যুবক যুবতীদের যে বয়সটায় তারা কাজকর্ম করে, কর্মসংস্থান সবে খুঁজতে শুরু করবে, ভালো করে ব্যবসা করছে বা কাজ করছে সেটাকে ভালো করে সেট করবে, রোজগার করার যে উদ্যম, পরিশ্রমের যে উদ্যম যেটা তৈরি হবে, সেই সময়টাতে তাদের বলা হচ্ছে তাদের মাসে 1500 টাকা করে বেকার ভাতা হিসেবে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের রাজ্যের 21 থেকে 41-এর মধ্যে মাধ্যমিক পাশ করা যুবক যুবতী যারা রয়েছেন তাদের জন্য এই বেকার ভাতা হিসেবে 1500 টাকা চালু করা হলো, তাদের দেওয়া হবে এই টাকাটা। আর স্কলারশিপের টাকা তারা যেটা পাচ্ছিলেন সেটা যেমন ছিল তেমনই থাকবে। এই যে নতুন প্রকল্প যুব সাথী, এইটা কিন্তু প্রকল্পের মোড়কে বেশ একটা রাজনৈতিক দলের সাবসেট অফ পলিটিক্যাল ওয়ার্কার তৈরি করার একটা প্রকল্প হিসেবে ব্যবহৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। পার্টি ক্যাডার তৈরি করার প্রকল্প হিসেবে এটার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কেন বলছি? আবার সেই পল্টুদার হিসেব। পল্টুদা বলবে আরে তুই কর না পার্টির কাজ, নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়ে পার্টির সাথে থাক, একটু কাজ টাজ কর, তারপরে দিদি তো বলে দিয়েছেন 15ই আগস্ট থেকে এই টাকাটা তোমরা পেতে শুরু করবে। তাহলে অলরেডি তুই যে ব্যবসা করছিস, যা টাকা পয়সা পাচ্ছিস তার সঙ্গে অ্যাডেড আরো 1500 টাকা করে পাবি। তারপরে তোর বাড়িতে যে মহিলা রয়েছে তার তো লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছেই, দিদি দেবেন বলেছেন, দিদি যখন বলেছেন তিনি কিন্তু দেখে নেবেন। এইভাবে এই প্রকল্পটা ব্যবহৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। 15ই আগস্ট থেকে এই টাকাটা দেওয়া শুরু হবে, অর্থাৎ নির্বাচনের আগে কিন্তু নয়, নির্বাচনের পরে। তাহলে এইটাকে সামনে রেখে নির্বাচনের কাজে কারা ঝাঁপিয়ে পড়বে বা কাদের ঝাঁপিয়ে পড়তে
বলা হবে এই টোপটাকে সামনে রেখে, সেটা বুঝতে খুব একটা কষ্ট হবার কিন্তু কথা নয়। এর থেকে বেশি স্কোপ এই মুহূর্তে এই প্রকল্প থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ জানা যাচ্ছে, দেখুন, এই রকম একটা প্রকল্প অলরেডি পশ্চিমবঙ্গে ছিল। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটার নাম আগে ছিল যুবশ্রী প্রকল্প, কিন্তু সেখানে অনেক প্রবলেম ছিল। জানা যাচ্ছে লাস্ট একটা রিপোর্ট, সেটাই বলা হচ্ছে যে এই প্রকল্পের জন্য নতুন করে টাকা অনুমোদন হচ্ছে না, প্রায় 4-5 মাস ধরে টাকা দেওয়া হচ্ছে না, টাকা বন্ধ রয়েছে, কেউ পাচ্ছেন না। তো সেখানে কোনো রকম কোনো পুরনো জটটট খোলার থেকে, পুরনো প্রকল্পের সমস্যা সমাধান করার থেকে একদম নতুন করে প্রকল্পটা শুরু করা হয়েছে। যুব সাথী প্রকল্প, নতুন প্রকল্প, নতুন করে তুমি নাম এনরোল করো এবং তারপর তুমি টাকা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ভোটের আগে এই প্রকল্পকে আরো সর্বজনীন করে কেন নতুন করে সামনে নিয়ে এসে রাখা হলো, সেটা আলাদা করে নিশ্চয়ই আর বলার প্রয়োজন নেই, বুঝতে খুব একটা অসুবিধা হয় না। আজকের আলোচনা শেষে আমি সেই কথাটাই বলতে চাই যেটা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, আর সেটা হচ্ছে এতদিন পশ্চিমবঙ্গে 94টা প্রকল্প ছিল, আজ আরো নতুন 5-6টা প্রকল্প ঘোষণা হয়ে গেছে, ব্যাস আমরা সেঞ্চুরি করে ফেললাম। নতুন প্রকল্প বানাতে বানাতে, নতুন ভাতা দিতে দিতে, তার নতুন নতুন নামকরণ করতে করতে আমরা সেঞ্চুরি করে ফেলেছি। এর থেকে ভালো আমাদের পশ্চিমবঙ্গের জন্য আর কি বা হতে পারে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।